সবাইকে স্বাগতম ভাষা নিয়ে ভালোবাসা ফান উইথ র্যাঙ্কসের সপ্তম পর্বে। নিয়ম মাফিক আজকের এই পর্বেও বিগত 2 পর্বের মতো এরকম একটি ইন্দো ইউরোপীয় সভ্যতার কথা বলার কথা, যেখানে ইন্দো ইউরোপীয়রা গিয়ে অন্য একটি পূর্বতন সভ্যতার উত্তরসূরি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। সেটি আমি করছি না, আমি আমার এই ধারাটি এখানে ভঙ্গ করছি। কারণ হচ্ছে এটা আমার নজরে এসেছে যে বিগত বেশ কয়েক পর্বে আমার ভিডিও সিরিয়াসনেসটা এতটাই বেড়ে গেছে যে এখানে ভাষা নিয়ে ভালোবাসার যে মজার অংশ, যে ফান অংশটা, সেই ফান অংশটা একদমই প্রায় বলতে গেলে আর থাকছে না। এরকম আমার মনে হয়েছে যে এই ভিডিওগুলি অনেকটা সংবাদ পাঠের মতো হয়ে যাচ্ছে টিভিতে, তো সেটা অবশ্যই একটা সমস্যা। তো এই ভিডিওটি তার একটা ব্যতিক্রম হিসেবে করার আমি সিদ্ধান্ত নিয়েছি। তো বিগত কয়েক পর্বেই আমি স্ক্রিপ্ট ব্যবহার করেছি, তো এই পর্বে আমি কোনো স্ক্রিপ্ট ব্যবহার করছি না। স্ক্রিপ্ট ব্যবহার করার সুবিধা হলো যে আমি একটা জিনিস অনেকটা গুছিয়ে বলতে পারি, বেশ গুছিয়ে উপস্থাপন করতে পারি। স্ক্রিপ্ট না থাকলে আমাকে মাঝে মধ্যে আটকে যেতে হয় এবং আমাকে অনেক সময় এক কথা 2 বার বলতে হয়, সেটা এরকম সমস্যা আছে। তাই আমি আসলে ভেবেছি যে এই দুটো ব্যাপারের মধ্যে একটা সামঞ্জস্য আনার জন্য আমি বেশ কয়েকটা বেশ গুরুগম্ভীর সিরিয়াস পর্ব করে আমি এখানে একটা শুধু মজার জন্যে একটা এপিসোড মাঝে মধ্যে এরকম দেবো, তাতে ব্যাপারটা অনেকটা খাপ খেয়ে যাবে বলে আমি আশা করি। আচ্ছা, তো এই পর্বে ভাষা নিয়ে সেভাবে কথা না বলে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এই ভিডিওগুলি নিয়ে কথা বলবো। এটা আসলে প্রাইভেট পর্বেই বলেছিলাম যে এই ভিডিওগুলি হচ্ছে বিগ ব্যাং থিওরি সিটকমের প্রতি একটা ট্রিবিউটের মতো, সেটা আমার প্রত্যেক পর্বের ডিসক্রিপশনেও লেখা থাকে। তো আসলে এটা আমাকে অনেকেই বলে থাকেন আমি আমার ভিডিওতে অনেক বেশি, আরও বেশি গ্রাফিক্স, আরও বেশি তথ্য মানে তথ্য সরবরাহ করা যায় এই ধরনের গ্রাফিক্স ব্যবহার করি না কেন। তো তার উত্তর হচ্ছে যে এটা বিগ ব্যাং থিওরিতে যেভাবে শেলটন কুপার তার ভিডিওগুলি করে থাকে, সেখানে আসলে সেই ভিডিওগুলি যথেষ্ট মিনিমালিস্ট এবং আমি সেই জিনিসটা অনেকখানি ধরে রাখতে চাই। তো আমি চাই না যে আসলে অনেক বেশি গ্রাফিক্স ব্যবহার করে আমি আমার মূল ইন্সপিরেশন থেকে সরে যাই। তো তারপরেও আসলে গ্রাফিক্সের বিকল্প নেই। অনেক সময়ই একটা ছবি, একটা বিষয়বস্তু যতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে, এটা আমার জাস্ট শুকনো মুখের কথা অতটা সুন্দর করে কখনোই ফুটিয়ে তুলতে পারে না। তো আমি চেষ্টা করব আরও সুন্দর করে বিভিন্ন গ্রাফিক্সের মাধ্যমে আমার ভিডিওগুলো উপস্থাপন করতে, এবং সেই সাথে সেটা যেন আমার ভিডিওর মূল যে টোন সেটাকে যেন বিনষ্ট না করে, সেদিকেও আমি লক্ষ্য রাখবো। আমাকে একটা ব্যালেন্স মেনটেন করতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার ভিডিও গ্রাফিক্সের মান এবং এডিটিংয়ের মানও আসলে তেমন একটা ভালো না। আমি সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে ভিডিও এডিটিং সম্পর্কে আমার বলতে গেলে তেমন কোনো ধারণাই নেই। আমি আসলে এই ইউটিউব শোটি শুরু করা অনেকগুলি কারণগুলির একটি ছিল নিজেকে ভিডিও এডিটিং সম্পর্কে একটা ধারণা দেওয়া, এবং আসলে আমি এই ভিডিওগুলি বানাতে বানাতে অনেক কিছু শিখতে পারছি। সেটা আমার জন্য একটা ভালো ব্যাপার, এবং আমি আশা করি ভবিষ্যতে এভাবে শিখতে শিখতে আমি হয়তো বেশ খানিকটা শিখে যাব। তাতে আমার ভিডিও বিভিন্ন ট্রানজিশন, বিভিন্ন এডিটিংয়ের খুঁটিনাটি ব্যাপারগুলি সুন্দর হবে। তবে আসলে ভিডিও বানানো শুরু করার পর আমি যে প্রশ্নটা সবচেয়ে বেশি শুনেছি সেটা হচ্ছে আমি সাদা কালো ভিডিও কেন তৈরি করছি। এটার উত্তরটা আমি মনে হয় এককভাবে আমার বন্ধুদের দিয়েছি। তারপর এটা আমি বলি যে সাদা কালো ভিডিও করার একটা মূল কারণ হচ্ছে যে এই ভিডিওগুলো এডিট করা অত্যন্ত সহজ, এবং আমাকে বিভিন্ন কালার স্পেসের দিকে একদমই মনোযোগ দিতে হয় না। তো আমি একটু অলসতা করার সুযোগ পাই। এটা একটা বাজে কারণ। ভালো কারণগুলির মধ্যে একটি হচ্ছে যে আমি সাদা কালো ফটোগ্রাফ, সাদা কালো ভিডিও, মূলত সাদা কালো সিনেমা আমি অত্যন্ত পছন্দ করি। আমার অনেক প্রিয় সিনেমা সাদা কালো, এবং তাদের বেশ কয়েকটি নির্বাক। তো সেই ব্যাপারে একটা
সেই ধরনের একটা আবহ আমার ভিডিওতে ফুটিয়ে তোলার ইচ্ছে থেকেও এটা করেছি। এবং আমি এই ভিডিওগুলি প্রথম কয়েক পর্ব বাদে আমি বাকিগুলি শ্যুট করেছি একটি ওয়েব ক্যামেরার মাধ্যমে। তো এটা আসলে খুব একটা জনপ্রিয় সিদ্ধান্ত নয়। ওয়েব ক্যামে আসলে সাধারণত খুব কম মানুষই ইউটিউব ভিডিও শ্যুট করে থাকে। তো এতে করার ফলে আমার এডিটিং যেরকম অনেকখানি সহজ হয়ে যায়, আমি ভিডিওটি সরাসরি আমার কম্পিউটারের মাধ্যমে ধারণ করতে পারি। এবং তার আরেকটি বড় সুবিধা হচ্ছে যে এতে ভিডিওতে একটি গ্রেইনি ব্যাপার আসে, এবং সেটা যে আমি এখনই বললাম যে বিভিন্ন সাইলেন্ট মুভি বা তার পরবর্তী বিভিন্ন একদম আদি সময়কার টকি মুভি, সেই মুভির প্রতি একটা ট্রিবিউটের মতো ব্যাপার হয়। এটা একঢেবে দুই পাখির মতো ব্যাপার। আচ্ছা, তো আমি এডিটিংয়ের জন্য কী সফটওয়্যার ব্যবহার করি? ভিডিও এডিটিংয়ের জন্য একদম প্রথম 2 বা 3 পর্বে আমি ব্যবহার করেছিলাম ওপেন শট নামে একটি সফটওয়্যার। কিন্তু ওপেন শটের আমার কম্পিউটারে অন্তত আমি খুব ভালো স্টেবল পারফরমেন্স পাইনি। তারপর থেকে আমি আমার সব কাজ আমি শিফট করেছি পিটিভি নামে একটা ভিডিও প্লেয়ারে। এটি যথেষ্ট মিনিমালিস্ট একটা ভিডিও প্লেয়ার, তবে এতে আমার কাজ এখনও হয়ে যাচ্ছে। হয়তো ভবিষ্যতে যখন আমার ভিডিও যদি আরও বেশি জটিল হয়ে যায়, আমাকে হয়তো আরেকটু জটিল কোনো ভিডিও এডিটরের দিকে যেতে হবে। যেমন খুব ভালো একটা ভিডিও এডিটর আছে ওপেন সোর্স, সেটা হচ্ছে KDN Live। সেখানে হয়তো আমাকে যেতে হতে পারে, সেটা দেখা যাবে। আচ্ছা, আর হচ্ছে যে আমাকে জিজ্ঞাসা করা হয় যে ভাষা নিয়ে আগ্রহ আমার কীভাবে হলো। এটা মনে হয় আমি বলেছি এর আগে। তবে ভাষা নিয়ে আগ্রহের একটা আমার বড় সূত্রপাত হচ্ছে, আমি ছোটোবেলায় শুনেছিলাম, খুব ছোট থাকতে বলা হতো যে হিব্রু ভাষা নাকি খুব জটিল, এবং কেউ কিছু একটা বলতো যেটা এতটাই জটিল যে সেটা বোঝা যেত না, তখন বলা হতো যে তুমি কি হিব্রুতে বলছো নাকি। তো তখন আমার মনে হচ্ছিল, আচ্ছা হিব্রু কি এমন আছে এই ভাষার মধ্যে যে ভাষাটা এত জটিল। তো পরবর্তীতে আমি যখন ওল্ড টেস্টামেন্ট পড়ি, আমি জানতে পারি যে ওল্ড টেস্টামেন্টের আদি ভাষা, অন্তত প্রথম কয়েক চ্যাপ্টারের আদি ভাষা হচ্ছে গ্রিক, দুঃখিত, প্রথম কয়েক চ্যাপ্টারের আদি ভাষা হচ্ছে হিব্রু। তো আমি আস্তে আস্তে এই ভাষাগুলি নিয়ে জানতে এটা জানতে পারলাম যে হিব্রু আসলে মোটেও অতটা জটিল ভাষা নয়। বস্তুত এখনও বহুভাবে ব্যবহৃত আরবি ভাষার সাথে হিব্রু ভাষার অনেক বেশি মিল আছে। দুটি একই পরিবারভুক্ত শুধু নয়, একই উপপরিবারভুক্ত। আফ্রো এশিয়াটিক একটা ভাষা পরিবারের একটা শাখা হচ্ছে সেমিটিক, এবং হিব্রু এবং আরবি দুটি সেমিটিক পরিবারের শাখা। হ্যাঁ, এটা অবশ্যই সত্যি যে আমাদের যে ভাষা পরিবার, আমি বাঙালি, আমার ভাষা পরিবার হচ্ছে বাংলা। যারা ইংরেজি ভাষাভাষী তাদের ভাষা ইংরেজি, এবং সেটাও একটা ইন্দো ইউরোপীয় ভাষা এবং আফ্রো এশিয়াটিক এবং সেমিটিক ভাষাগুলি যেহেতু সম্পূর্ণ আলাদা পরিবারে, তো অবশ্যই এদের মধ্যে বৈসাদৃশ্য আছে। এবং আমি যখন জানতে পারলাম যে এই সেমিটিক ভাষাগুলি সাধারণত লেখা হয় কোনো স্বরবর্ণ ছাড়া, আমি খুবই অবাক হয়েছিলাম, এবং আমার মনে হয়েছিল যে এটা কী করে সম্ভব হতে পারে। তো যাই হোক, সেই থেকে আগ্রহের সূত্রপাত। এরপরে দ্য মামি এবং দ্য মামির সিকুয়েল যখন আমি দেখলাম, তখন সেখানে প্রাচীন মিশরের ভাষায় কিছু মানুষ কথা বলে বিভিন্ন দৃশ্যে। তাতে আমি খুবই অবাক হলাম, কারণ হচ্ছে যে শুনতে অনেকটা আরবির মতো শোনায় ভাষা, কিন্তু এটা নাকি আরবি নয়, এটা কি ভাষা। আমি তখন ক্লাস 7-এ পড়ি। ক্লাস 7-এ আমি 7 থেকে 8-এ ওঠার পরে আমার হাতে যখন ইন্টারনেট আসে, আমি মিশরের প্রাচীন ভাষা এনশিয়েন্ট ইজিপশিয়ান এটা শেখার চেষ্টা করেছিলাম। হাইরোগ্লিফিক্স কী করে পড়তে হয় সেটা জানার চেষ্টা করেছিলাম। সেটা খুব বেশি দূর এগোয়নি, কারণ আমার হাতে ইন্টারনেট খুব একটা সুবিধা ছিল না এরকম জিনিস শেখার পক্ষে। তো আসলে সেখান থেকেই আমার বিভিন্ন ভাষার প্রতি আগ্রহ জন্মে। আচ্ছা, হচ্ছে যে আমি গত কয়েক পর্বে ইন্দো ইউরোপীয় ভাষা নিয়ে কথা বলেছি। তো ইন্দো ইউরোপীয় ভাষাগুলির মধ্যে, প্রাচীন ইন্দো ইউরোপীয় ভাষাগুলির মধ্যে যেমন গ্রিক, ল্যাটিন, সংস্কৃত কতটুকু মিল আছে বা কতটুকু অমিল আছে? আসলে যথেষ্ট মিল আছে। এতটাই মিল আছে যে এটা যখন 1800 সামথিং খ্রিস্টাব্দের দিকে বিভিন্ন পণ্ডিত ব্যক্তি একত্রিত হয়ে যখন ইন্দো ইউরোপীয় পরিবারটি এই নামটি ঘোষণা করেন,
তখন তারা বুঝতে পেরেছিলেন যে এই ভাষাগুলি এতটাই এক, গ্রিক, ল্যাটিন, সংস্কৃত ইত্যাদি, যে এই ভাষাগুলি আসলে এটা মানে এক হওয়াটা কোইন্সিডেন্স হতে পারে না, এটা আসলে অবশ্যই এক হওয়ার একটা কারণ আছে। একটা ছোট উদাহরণ দিই। বাংলা ভাষায় আঞ্চলিক বাংলায় সাধারণত বিভিন্ন আঞ্চলিক ডায়ালেক্টে বলা হয় নাও একটা শব্দ আছে, যা নাও মানে হচ্ছে নৌকা, নৌকার একটা আঞ্চলিক শব্দ নাও। সেখানে এই নাও শব্দটি সংস্কৃত নৌ থেকে এসেছে অবশ্যই। তো মজার ব্যাপার হচ্ছে ল্যাটিনে, আদি ল্যাটিনে নৌকাকে যা বলা হয় সেটাও আসলে নাও। এবং এই শব্দটি আপনারা দেখেছেন ইংরেজিতে বিভিন্ন জায়গায় যখন নটিক্যাল শব্দটি ব্যবহার করা হয় তার শুরুতে যে NAU আছে সেটা আসলে ল্যাটিন নাও থেকেই এসেছে। তো আজকে আমার মনে হয় এখানেই শেষ করা যেতে পারে। আশা করি এই ভিন্ন প্রয়াসটি আপনাদের ভালো লেগেছে। সামনের পর্বে আবার দেখা হবে এবং সামনের পর্বে আমরা আবার আমাদের গুরুগম্ভীর আলোচনায় ফিরে যাব কিভাবে একটি ইন্দো ইউরোপীয় গোষ্ঠী একটা অন্য কোনো সভ্যতা ধ্বংসাবশেষে গিয়ে সেখানে নতুন একটি সভ্যতা গড়ে তুলেছে আগের সভ্যতার দ্বারা অনুপ্রাণিত হয়ে বা না হয়ে, সেটা আমরা জানতে পারবো সামনের সপ্তাহে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে ভাষা নিয়ে ভালোবাসা ছড়িয়ে দিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।